আমি হরিশ রাজপুত, কাঠমিস্ত্রি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। বলুন কি কি জিনিস বানাতে চান আপনি? সব, সোফা, চেয়ার, ডাইনিং টেবিল, আলমারি, সব কিছু। ঠিক আছে, কোন কোন জিনিস কোথায় রাখবেন সেটা আগের থেকে বলে দিন, সেই হিসেবে মাপটা নিয়ে নেব। এক মিনিট। মনে হচ্ছে কারেন্ট চলে গেল। একটা ফাঁদ পাতা হয়েছিল। প্রথমে হরিশ রাজপুতকে কাজের অছিলায় ডাকা হয়, তারপর কারেন্ট চলে যায় আর অন্ধকারে একটা অপরাধকে পরিণাম দেওয়া হয়। হরিশ ওই দরজায় কড়া নেড়েছিল ঠিকই, কিন্তু ভিতরে যাওয়ার পর তার সাথে যা হতে চলেছিল দুর্ভাগ্যক্রমে সে হয়তো তা ঘুণাক্ষরেও টের পায়নি। রাতে খাবার খাওয়ার পর মোটামুটি 9:30 নাগাদ ও ঘর থেকে বেরোলো। যখন ও বাড়িতে ফিরছিল না, মোটামুটি প্রায় 11:30টার পর থেকে আমি ওকে টানা ফোন করছিলাম। তারপরেই রেখা আমাকে ডাকে হরিশকে খোঁজবার জন্য। দিদি, তুমি? কি হয়েছে? আশা, হরিশ বাইরে গেছিল, অনেক রাত হয়ে গেল কিন্তু এখনো ফেরেনি। জানি না কোথায় গেছে, ফোনও তুলছে না। ও যাবার সময় বলে গেছিল কোথায় যাচ্ছে? বলেছিল বস্তির কাজের জন্য কারোর বাড়ি যাচ্ছে, 8 ঘন্টার মধ্যে ফিরে আসবে। চলো দেখি গিয়ে। আপনি পিছন দিকটা দেখুন, আমি এদিকটা দেখছি। আরে রঞ্জিত, হরিশের কোনো খবর পাওয়া গেল? আরে অখিলেশ, আমি সবকটা বাড়ি দেখে নিলাম, হরিশের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পাশের বস্তিতে একবার দেখি, হয়তো রেখা ভুল শুনেছিল। হ্যাঁ চলো চলো চলো। আপনি যে নম্বরে ফোন করেছেন। আরে হরিশের ফোন তো এখনো বন্ধ দেখছি। রেখাও কার বাড়িতে গেছিল? জানি না, ফোনে কাউকে বারবার বলছিল যে কালকে যাবে। হ্যাঁ, ওই লোকটার নাম্বার লিখে রেখেছে ও। হ্যালো। হরিশদা, আপনি তো কই এলেন না? হ্যাঁ, কে বলছেন? সন্ধেবেলায় আপনার সাথে কথা হলো না কাজের জন্য? এখানেই আপনার বস্তিতে থাকি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আসছি। আপনি আপনার নাম্বারটা দিন না। 44456 ঠিক আছে, আমি কালকে ফোন করে যাচ্ছি। সন্ধ্যের থেকে এই লোকটা ফোন করে করে পাগল করে দিচ্ছে। ঘরের কিছু কাজ করবে? গিয়ে দেখো না একবার, যদি ভালো কাজ হাত থেকে বেরিয়ে যায়। না রেখা, আজকে আর ভালো লাগছে না, কালকে যাব। আমাদের রাতের খাবার শেষ না হতেই আবার ওকে কেউ ফোন করলো। হ্যালো।
হ্যাঁ হ্যাঁ আরে আরে ঠিক আছে আমি যাচ্ছি, ফোনটা রাখুন, আমি যাচ্ছি, 10 মিনিটে পৌঁছচ্ছি। ঠিক আছে, ওকে ওকে। পাগল করে মারলো। রেখা, আমি বেরোচ্ছি, আধ ঘন্টা লাগবে, এই কাছেই আছে। বাবা বাবা, হ্যাঁ বাবা। আমি যাব তোমার সাথে। না না বাবা, রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো, সকালে স্কুল যাওয়ার আছে, আসছি আধ ঘন্টার মধ্যে। আরে ওই নম্বরটাতেই ফোন করে দেখা হোক না, যেটা হরিশ কাগজে লিখে রেখেছিল। 7878। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। এই ফোনটাও তো অফ। আমিও এই নাম্বারে ফোন করে দেখেছিলাম, তখনও এটা বন্ধই ছিল। আমার তো গন্ডগোল মনে হচ্ছে। তাহলে চলো পুলিশের কাছে যাওয়া যাক। স্যার, আমার বউ আশা রেখার ছোট বোন, আর এ অখিলেশ আমাদের প্রতিবেশী। রেখা দেবী আপনার স্বামী হরিশ রাজপুত, পেশায় একজন কাঠমিস্ত্রি। আগে হ্যাঁ, ও ঠিকানিয়ে কাজ করে। ওর একজন পার্টনারও আছে, বিনোদ কোলতে। হ্যাঁ, 4 কপি ওর দোকান আছে। এই পার্টনার বিনোদ কোলতে, ওনার নাম্বারটা বলুন। হ্যাঁ হ্যাঁ, মালওয়ানিতে থাকে ও। হ্যালো, পিএসআই মোড়ে বলছি, যোগেশ্বরী পুলিশ স্টেশন। হরিশ রাজপুত এখন কোথায় আছে? বাড়িতেই আছে স্যার। কেন, কি হয়েছে স্যার? বাড়িতে তো নেই, কোনো কাস্টমারের কাছে গিয়েছিল। আপনি কি জানেন কার সঙ্গে? না স্যার, দোকান থেকে তো সন্ধ্যেই বেরিয়ে গিয়েছিল বাড়ি যাওয়ার জন্য, কিন্তু ও তো কিছু বলেনি কোনো কাস্টমারের সঙ্গে দেখা করতে যাবে বলে। এই কাজগুলো কমপ্লিট করে রাখিস। হ্যাঁ ঠিক আছে। নিজের ওই কার্ডটা একটা পেরেক মার। এই শোন, তাহলে আমি বেরোলাম। হ্যাঁ। আমি ওই সাইড টেবিলের কাজটা দেখে নিচ্ছি, ফোম এলে তবে সোফার কাজটা করবো। তুই চলে যা, আমাকে থাকতে হবে, আমি এই কাজটা শেষ করে যাব, দেরি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। তাড়াতাড়ি কর, তা নাহলে কাস্টমার চেঁচামেচি করবে। নে হাত চালা, তাড়াতাড়ি কর। স্যার, এটাই শেষ কথা হয়েছিল ওর সঙ্গে, কারোর সঙ্গে দেখা করতে যাবে সেরকম তো কিছু বলেনি আমাকে। ঠিক আছে। দেখুন, আপনার স্বামী হয়তো কোনো কাজে আটকে আছে, আমরা সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এরকম কখনো হয়নি, রাতে তো ও কখনো কাজই করে না। তাও সকাল না হলে তো আমরা কিছু করতে পারবো না। তদন্ত তখনই শুরু করতে পারবো যখন ওর আর অন্য নাম্বারের কল রেকর্ড পাবো, আর তাতে সময় লাগবে। আর তার মধ্যেই হয়তো ও বাড়ি চলে আসলো। চলো। মা, বাবা এখনো আসেনি? হ্যাঁ সোনা, কি জানি কি হয়েছে, কোথায় আটকে গেছে। চলো চলো। দিদি, জামাইবাবুর কোনো খবর পেলি? না, এখন অবধি কিছু পাইনি। অখিলেশ, কিছু জানা গেল? একটু আগেই হরিশের বাড়ি গিয়েছিলাম, দেখলাম কেউ নেই। রেখা আর আশা কুনাল আর বিশালকে বাস স্ট্যান্ডে ছাড়তে গেছে, কিন্তু এখন অবধি কোনো খবর পাওয়া যায়নি। জানি না হরিশ যে কোথায় চলে গেল। স্যার, এখনই হরিশের স্ত্রী ফোন করেছিল, ও এখনো বাড়ি ফেরেনি। আর স্যার, ফোন রেকর্ডস এসে গেছে, হরিশের ফোনের লাস্ট লোকেশন বস্তিতে বলছে। ওই আর একটা নাম্বার যেটা থেকে হরিশকে ফোন করা হয়েছিল? এই যে স্যার, 44567878। স্যার, এই নাম্বারটা ঠিক 2 দিন আগে 9 অক্টোবর অ্যাক্টিভেট করা হয়েছিল। 2 দিন আগে করা হয়েছে? কিছু তো গন্ডগোল আছে। আর স্যার, এই নাম্বার থেকে শুধু 2টো নাম্বারে ফোন করা হয়েছিল। সেটা তো স্বাভাবিক,
একটা নাম্বার তো হরিশ রাজপুতের, আরেকটা নাম্বার? এই যে স্যার 4447493797, এই নাম্বারটা কোনো মহেন্দ্রর। আর এই নাম্বারটা 4445678778, এটা থেকে হরিশকে লাস্ট কল করা হয়েছিল। এই সিমটা কার নামে? দীনেশ শর্মা বলে কেউ আছে স্যার, প্রিপেড নাম্বার এটা। বাকি ডিটেলসটা তাড়াতাড়ি পেয়ে যাব। এই মহেন্দ্র কুমারের সাথে একবার কথা বলো। স্যার ও দীনেশ শর্মার ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। ফোন কল, ফোন করা ব্যক্তি আর ফোন করার জন্য ব্যবহার করা নাম্বার, এই সবই ষড়যন্ত্রের হয়তো অংশ ছিল। হরিশ রাজপুত ছাড়া শুধুমাত্র মহেন্দ্র কুমারের সঙ্গে ওই নাম্বার থেকে কথা বলা হয়েছিল। এখন মনে হচ্ছে এটাই একমাত্র সূত্র যার সাহায্যে হরিশ রাজপুত কোথায় আছে আর তার সাথে শেষ পর্যন্ত কি হলো তা জানা যেতে পারে। হ্যালো, মহেন্দ্র কুমার, হ্যাঁ বলছি। আপনি কে? পিএসআই মোড়ে বলছি, যোগেশ্বরী থানা। আগে কি ব্যাপার স্যার? আমি কি ওখানে যাব না আপনি থানাতে আসবেন? কিন্তু ব্যাপার কি স্যার? হরিশ রাজপুত কোথায়? এই হরিশ রাজপুতটা কে? আমি জানি না স্যার। হরিশ রাজপুত কাল রাতে দীনেশ শর্মার সাথে দেখা করতে গিয়েছিল, আর ফেরেনি। হ্যাঁ, এই দীনেশ শর্মা লোকটিকে আমি চিনি। ও আমার ভাড়াটিয়া। আজ ও এগ্রিমেন্ট করার জন্যে ডকুমেন্টস নিয়ে আমার কাছেই আসবে। এই দীনেশ শর্মাকে? ও দুদিন আগেই 10 তারিখ আমায় ফোন করেছিল, বলল যে আমার একটা ঘর ভাড়া লাগবে। কোথায় আপনার বাড়ি? ওই ভবানীনগর যোগেশ্বরীতে। ভবানীনগরে? এটা তো সেই জায়গা যেখানে হরিশ রাজপুতের বাড়ি। কিন্তু এই হরিশ রাজপুতটা কে? চলো আমার সাথে। চলুন। আসলে একটা চাবি আমি ওকেও দিয়েছিলাম। আসুন। খবর পেলাম যে বাড়িটা বিক্রি হচ্ছে, তাই কিনে নিলাম। কিচ্ছু পাইনি স্যার, পুরো ঘর খালি রয়েছে। এই দীনেশ শর্মা তোমার খোঁজ পেলো কি করে? এই ঘরটা ভাড়া দেব বলেই একটা ইনভেস্টমেন্ট হিসেবে কিনে রেখেছিলাম। আর কিছু লোককে বলেও রেখেছিলাম আমি। কাদের বলেছিলে? ওই ব্রোকারদেরকে। আর এই 10ই অক্টোবর দীনেশ আমাকে ফোন করেছিল। আরে বললো ফোনটা একটু ধরতো। এটা দেখুন। আর আরও একটা আপনাকে আমি দেখাচ্ছি, এইটা। 1 মিনিট দিচ্ছি। দাদা, ভবানীনগর বাড়িটার ভাড়ার জন্য কেউ একজন ফোন করেছে। তুই একটু কাস্টমার দেখ। ঠিক এক মিনিট আছে। আসছি, তুই দেখিয়ে দে। হ্যালো, মহেন্দ্রবাবু বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে? দীনেশ শর্মা বলছি। আমি আপনার ভবানীনগরের বাড়িটা ভাড়া নিতে চাই। আপনাকে কে বলেছে? সেরকম কেউ বলেনি, আমি তো একজন ব্রোকারের কাছে খবর পেলাম। ঠিক আছে, 40,000 টাকা ডিপোজিট আর 7,500 টাকা ভাড়া। হ্যাঁ চলবে, আজ থেকেই আমার চাই। না, এভাবে তো হয় না, আগে তো পেপার ওয়ার্কটা করতে হবে। মহেন্দ্রবাবু, আমি একটু সমস্যাতে আছি। আগের ঘরটা আমাকে আজকেই খালি করতে হবে। ডিপোজিট আর 1 মাসের ভাড়া আমি আপনাকে অ্যাডভান্স দিয়ে দেবো, আর তারপরেই আমি শিফট করব। ডকুমেন্টসও একদিনে দিয়ে দেবো। পেপার ওয়ার্কও ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, এক কাজ করুন, টাকা নিয়ে আপনি সোজা আমার দোকানে চলে আসুন। স্টেশনের একেবারে কাছেই দোকান। হ্যাঁ হ্যাঁ, আমি 2-1 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। দীনেশ আরও একজনকে সঙ্গে এনেছিল, সেটা কে ছিল সেটা তো জানি না। ঠিক আছে। তাহলে মহেন্দ্রবাবু চাবিটা? ডুপ্লিকেট চাবি আছে আমার কাছে, কিন্তু সেটা আমি আপনাকে তখনই দেবো যখন পেপার ওয়ার্ক কমপ্লিট হবে। কোনো ব্যাপার না মহেন্দ্রবাবু, আমি ডকুমেন্ট পরশুদিনের মধ্যে দিয়ে দেবো। এখানে এসে দিয়ে যাব। ঠিক আছে, চলুন তাহলে পরশু দেখা হচ্ছে। বাই। আজ আসবে বলেছে ও। এই ঘর ভাড়া নেওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই বাড়িটা হরিশ রাজপুতের বাড়ির খুব কাছেই। স্যার, এখন তো আমাদের ভয় লাগছে স্যার। মুক্তিপণের জন্য কেউ ফোন করেছিল কি? স্যার, হরিশ একজন সাধারণ কাঠের মিস্ত্রি, কেউ ওকে অপহরণ কেন করবে? কারোর সাথে শত্রুতা, ঝগড়া বা আর কিছু? এটা পুরো প্ল্যান করে করা হয়েছে। না স্যার, ছোট্ট পরিবার আমাদের, যতটুকু ছিল তাতেই আমাদের চলতো। আর আমার স্বামী তো সবসময় শুধু কাজই করেন,
সব থানাতে পাঠিয়ে দাও আর প্রত্যেকটা ফাইল চেক করো। ইয়েস স্যার। হরিশ রাজপুত কোথায়? সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। আর এই দীনেশ শর্মাকে সেটাও আমি জানি না। এই নাম আমি আগে কখনো শুনিনি। হরিশের সাথে কোনো শত্রুতা ছিল? কখনো ঝগড়া হয়েছিল? না না স্যার, এরকম কিচ্ছু নয়। হরিশের আমি পার্টনার, আমাদের কাজ ঠিকঠাকই চলছিল। শত্রুতা হতে যাবে কেন? আমরা একটা পরিবারের মতো। এইখানেই তো সমস্যাটা না? কোথায় ও? কি করেছিস ওর সাথে? কিডন্যাপ করেছিস? মেরে ফেলেছিস? আরে বল না, বল। স্যার কি বলছেন স্যার? সত্যি বলছি স্যার, আমি এটা স্বপ্নেও ভাবতে পারি না। আমাকে বিশ্বাস করুন স্যার। এর নাম্বার সার্ভেলেন্সে দিয়ে দাও। সব আর ওই দীনেশ শর্মা, ওর নাম্বারের ডিটেলস পাওয়া গেছে? স্যার প্রিপেড সিম ছিল, 2-1 দিনের মধ্যে ডিটেল চলে আসবে। পুরো একদিন হয়ে গেল, এখনো মুক্তিপণের জন্য কোনো ফোন এলো না। এই লোকটা হরিশের বাড়ির পাশেই একটা বাড়ি ভাড়া নিল, আর কাজের বাহানায় ওকে ওর বাড়িতে ডাকলো। আমার তো ভয় হচ্ছে কোনো অঘটন ঘটে যায়নি তো। স্যার মহেন্দ্রকে ডেকে দিনেশের স্কেচ বানাবো? ডেকে নাও। সব আশা, আচ্ছা ও কোথায় চলে গেল? দিদি, আমার মন বলছে জামাইবাবু ঠিক আছে আর খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এমন কোথায় চলে গেল? ওই ঘটনার পর 2 দিন কেটে গিয়েছিল। হরিশ রাজপুত যে একজন কার্পেন্টার ছিল, তার কাছে সেই রাতে কাজের সূত্রে ফোন এলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খবর মেলেনি। তাহলে সে কোথায় আছে? তার এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে কোনো ষড়যন্ত্র আছে কি? পরের দিন সকালে সূর্য উঠতেই ব্যাপারটা পরিষ্কার হলো।
গোরেগাঁও পুলিশ পুকুর থেকে একটা লাশ পেয়েছে। বডিটার সঙ্গে হরিশ রাজপুতের একদম মিল রয়েছে। এখন বডি কোথায়? হসপিটালে। চলো। স্যার, বডি অনেকটা পচে গেছে। এটা পরিষ্কার যে ওকে গলা টিপে মারা হয়েছে। মৃত্যুর টাইম কখন? আনুমানিক 72 ঘন্টা আগে হবে। বাড়ির লোকদের খবর দাও। বাবা, বাবা, তাহলে এই কেসটা মার্ডার কেস হিসেবে দায়ের করছি। স্যার আমার মনে হচ্ছে এর মধ্যে ওই হরিশের পার্টনার বিনোদের হাত রয়েছে। কেন এরকম মনে হচ্ছে কেন? স্যার কারণ হরিশ যে ক্লায়েন্টকে নিয়ে আসতো বিনোদ তাদেরকে নিয়েই টানাটানি করতো। রেখা দেবী, আপনার কি মনে হয় এরকম হতে পারে? আমি কিছু জানি না, আমি সত্যিই জানি না কেউ কেন ওকে মারতে চাইবে। ও তো কখনো কারোর ক্ষতি করেনি। স্যার আর কি বলবো স্যার, আমি আপনাকে আগেই বলেছিলাম আমাদের মধ্যে কোনো শত্রুতা ছিল না স্যার। গত 3 বছর ধরে আমরা একসাথে কাজ করছি। কিন্তু হরিশ তো এখন আর নেই, মানে ওর সব কাস্টমার এখন তুই পাবি। স্যার আমার কাস্টমারের কোনো অভাব নেই, ভগবানের আশীর্বাদে আমার অনেক কাজ আছে। আমরা পার্টনার এই জন্য হয়েছিলাম যে কাজ যাতে কিছু ভাগ করে নেওয়া যায়। ও আমার খুব ভালো বন্ধু ছিল, আমি এসব কিচ্ছু করিনি স্যার। তাহলে তুই বল ওর খুন আর কে করতে পারে? জানি না স্যার। হরিশের কোনো কাস্টমারের সাথে ঝগড়া হয়েছিল বা শত্রুতা ছিল? না, এটা তো কিছু জানি না আমি। ঠিক আছে, হরিশের সব কাস্টমারের লিস্ট আমাকে দিবি। স্যার, স্কেচটা পরিষ্কার নয়। আসলে মহেন্দ্রর সঙ্গে দীনেশ শর্মার একবারই দেখা হয়েছে, যখন ও টাকা দিতে এসেছিল। যাই হোক, তবু তো কিছু পাওয়া গেল তদন্ত শুরু করার জন্য। এই স্কেচ ওই ব্রোকারদের দেখাও যাদের সাথে মহেন্দ্রর কথা হয়েছিল। ওই দীনেশ শর্মাকে মহেন্দ্রর ঘরের ঠিকানা এদের মধ্যেই কেউ দিয়েছিল। স্যার, আর হ্যাঁ, ওই সিম কার্ডের পেপারগুলোর কি হলো যার ব্যবহার দীনেশ করছিল? স্যার হয়তো কালকের মধ্যে পেয়ে যাব। ওই সেলফোন কোম্পানি একটু দেরি করাচ্ছে। সবার কল রেকর্ডের ডিটেল বার করো। রঞ্জিত পারমার, আশা পারমার আর প্রতিবেশী অখিলেশ, এমনকি হরিশের বউ রেখারও। আপনার কি ভেতরের কেউ জড়িত আছে বলে সন্দেহ হচ্ছে? এই পার্টনারের বিষয়টা একটু দুর্বল, অন্য কোনো কারণ আছে। এই দীনেশ শর্মার কোনো প্রাইভেট মোটিভ যদি না থাকে, কারণ না কারোর লাভ তো নিশ্চয়ই হয়েছে। আবার কল রেকর্ডের ডিটেল বার করো। রঞ্জিত পারমার, আশা পারমার আর প্রতিবেশী অখিলেশ, এমনকি হরিশের বউ রেখারও। আপনার কি ভেতরের কেউ জড়িত আছে বলে সন্দেহ হচ্ছে? এই পার্টনারের বিষয়টা একটু দুর্বল, অন্য কোনো কারণ আছে। এই দীনেশ শর্মার কোনো প্রাইভেট মোটিভ যদি না থাকে, কারণ না কারোর লাভ তো নিশ্চয়ই হয়েছে। না স্যার, আমার তো মহেন্দ্রবাবুর বস্তির বাড়িটা নিয়ে কারোর সাথে কোনো কথা হয়নি। হ্যালো, জগদীশ বলছি। মোড়ে বলছি।
হ্যাঁ স্যার নমস্কার। শোনো, তুমি একটা কাজ করো, প্রত্যেকটা থানাতে ফ্যাক্স করে দাও, সব কন্ট্যাক্ট কিলার আর হিস্ট্রি শিটার্সদের রেকর্ড বের করো। হয়তো দীনেশ শর্মাকে এদের মধ্যে পেয়ে যেতে পারি। ঠিক আছে স্যার। শোনো, পুলিশ কিছু জানতে পারলো? না, এখনো অবধি কিছু না। আরে না কুনাল, এটা ভুল করছো। এদিকে দাও। কালকে তোমায় কি বলেছিলাম যে যখন এই নম্বরটা দিয়ে করা যায় না তখন এখানে দশমিক বসাবো আর এই নিচে বসাবো 0, ঠিক আছে? কালকে বলেছিলাম তো তোমায়, তুমি আবার ভুলে গেছো। হ্যাঁ, ওই মাথা থেকে বেরিয়ে গেছে। চলো ঠিক আছে, আরেকবার করো। হ্যাঁ, নাও। ধন্যবাদ। রঞ্জিত আসলে একটা ফ্যাক্টরিতে কাজ করে। রঞ্জিতের সাথে কোনো বিষয়ে ঝগড়া হবে আমার তো এরকম একেবারেই মনে হয় না। এই দুই মহিলা আশা আর রেখা দুজনে বোন তো? হ্যাঁ স্যার, দুজনেই বোন, কিন্তু ওদের উপর সন্দেহ করার কোনো কারণ নেই। আর এই হরিশ আর রেখা, এদের দুজনের মধ্যে কোনো অশান্তি? আরে না স্যার, এরম কিছু হলে আগে জানতে পারতাম। আর এমনিতেও বস্তির লোকেরা ওদের সম্বন্ধে কিছু বলে না। আর ওদের প্রতিবেশী অখিলেশ, ওর ব্যাপারে? ও লেখাপড়া জানে। আসলে ও বস্তির বাচ্চা কাচ্চাদের টিউশন দিয়ে থাকে স্যার। আর কোনো ফিনান্স কোম্পানিতে ও একজন এজেন্ট। এমন কিছু ওর উপর সন্দেহ করার মতো? আমার তো মনে হয় না স্যার। ও বিয়েও করেছে, ওয়াইফ এমপিতে ওর হোম টাউনে থাকে, আর বাবা মাকে টাইম মতন টাকাও পাঠায়। তাহলে কে আর কেন মারলো হরিশকে? কোনো তো কারণ হবে। আর এই দীনেশ শর্মা কে? এখন আছে কোথায় ও? স্যার, দীনেশ শর্মার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, সমস্ত থানায় চেক করেছি। ওকে কি বাইরে থেকে ডেকেছিল? আরে না স্যার, বলতে চাইছিলাম আমার মনে হয় না স্যার। হরিশ রাজপুত কোনো বড় লোক তো নয় স্যার, যে ওর জন্য কাউকে বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসবে। তাহলে এই মার্ডারটা হলো কেন? কোথাও গন্ডগোল নিশ্চয়ই আছে। এক্সকিউজ মি স্যার। হ্যালো স্যার, 44467878 একটা প্রিপেড নাম্বার ছিল। জানি আমি, আর এটাও জানি যে ওটা দীনেশ শর্মার নামে নেওয়া হয়েছিল। অ্যাক্টিভেশনের সময়ের ডিটেলসটা দরকার আমার। স্যার, আমাদের কাছে এখনো পর্যন্ত পেপার আসেনি। অ্যাকচুয়ালি স্যার, ভেরিফিকেশনের আগেই নাম্বার অ্যাক্টিভেট করে দিয়েছে। এই সিম কার্ডটা কোথা থেকে কেনা হয়েছিল? জাস্ট এ মিনিট স্যার। স্যার, গড়িগাঁওয়ের রজনী মোবাইল সার্ভিস থেকে নেওয়া হয়েছে। পেপার ওনার কাছেই আছে। থ্যাংক ইউ স্যার। দীনেশ শর্মা যেখান থেকে সিম কার্ডটা কিনেছিল সেখানকার ঠিকানা পেয়ে গেছি। গুড, চলো দেখি। স্যার, এই সিম কার্ডটা 9ই অক্টোবর বিক্রি হয়েছিল। এই প্ল্যান তো হরিশ রাজপুতের বাড়ির পাশেই করা হচ্ছিল। আমরা ফালতু বাইরের দিকে খুঁজছিলাম। স্যার, এই সিম কার্ডটা 9ই অক্টোবর বিক্রি হয়েছিল। এই প্ল্যান তো হরিশ রাজপুতের বাড়ির পাশেই করা হচ্ছিল। আমরা ফালতু বাইরের দিকে খুঁজছিলাম।
স্যার এই বাড়িটা তো রঞ্জিত পারমারের। স্যার আমার মনে হচ্ছে এর মধ্যে ওই হরিশের পার্টনার বিনোদের হাত রয়েছে। স্যার আপনি আমার কথাটা শুনুন। স্যার স্যার আপনার ভুল হচ্ছে কোথাও স্যার। স্যার আমার কোনো লেনাদেনা নেই এতে। স্যার এটা তো বলুন যে আমার স্বামী কি করেছে। আরে আমি করলামটা কি স্যার? ছেড়ে দিন ওকে, স্যার ছেড়ে দিন ওকে। স্যার 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 এক মিনিট। স্যার এটা বলুন কি হয়েছে? অনেক নাটক করেছে ও। হরিশকে যে নাম্বার থেকে ফোন করা হয়েছিল সেই নাম্বারটা ওর নামে। তোলো গাড়িতে। না স্যার আমি কোনো নাম্বার নিইনি স্যার। স্যার আমার স্বামী আমি এরকম কিছু করতে করিনি, পারে না স্যার। স্যার। স্যার ছেড়ে দিন ওকে, আরে স্যার স্যার আমার ছেড়ে দিন। কথাটা শুনুন স্যার। স্যার কথাটা শুনুন স্যার। দাঁড়ান স্যার, দাঁড়ান বাবা, বাবা, বাবা। স্যার স্যার আমি কিচ্ছু করিনি স্যার। রঞ্জিত, স্যার আমি তোমার শালীর স্বামী হরিশ রাজপুত কেন মারলে ওকে? স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। আমি কাউকে মারিনি স্যার। চল মেনে নিলাম তুই মারিসনি, তাহলে কে মেরেছে? দীনেশ শর্মা? না 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 স্যার, আমি 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 তো এটাই বুঝতে পারছি না যে আপনারা আমার পিছনে কেন পড়ে আছেন। কারণ সিম কার্ড কেনার সময় তোমার রেশন কার্ড দেওয়া হয়েছে। এখানে দীনেশ শর্মার নামটা ভুয়োভাবে দেওয়া হয়েছে। হয় দীনেশ শর্মা তোমার বন্ধু, নাহলে সব কিছু মিথ্যে। এই হত্যার পিছনে আসল খেলোয়াড় তুমি। না স্যার, মায়ের দিব্যি বলছে স্যার, আমি কিচ্ছু জানি না। আর এসবের মধ্যে আমার রেশন কার্ড কি করে এলো আমি জানি না। আমি এসব কিছু করিনি স্যার। এসব কি খেলা হচ্ছে মহেন্দ্র? ঠিক কি খেলা স্যার? সেটাই যেটা দীনেশ শর্মাকে সামনে রেখে করা হচ্ছে। সত্যি কোনো দীনেশ শর্মা আছে, না ওই রঞ্জিত পারমারই সব? এবার বুঝতে পারলে কি হচ্ছে খেলাটা? না স্যার, কিন্তু এই রঞ্জিত পারমারকে আমি জানি না স্যার। স্যার আমার খুব বড় ভুল হয়ে গেছে স্যার, যে আমি আমার বাড়িটা কোনো পেপার ওয়ার্ক ছাড়া, কোনো কিছু পুলিশ ভেরিফিকেশন ছাড়াই ভাড়া দিয়ে দিয়েছি। ব্যাস, এই মার্ডারের ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার, সত্যি বলছি, বিশ্বাস দেখো, করুন। ভালো কথাই বলছি, সত্যি কথাটা বলে দাও। যদি দেখি তোমার কথা একটাও মিথ্যে বেরোচ্ছে তো 10 দিন লক আপে ঝুলিয়ে রাখবো এখানে, বুঝেছো? স্যার আমি আমার বউ বাচ্চার দিব্যি খেয়ে বলছি স্যার, আমি যা যা বলেছি সব সত্যি বলেছি। স্যার আমি জিজ্ঞেস করে করে হাঁফিয়ে গেছি, কিন্তু রঞ্জিত পারমার সেই একই কথা বলে যাচ্ছে। আমার মনে হচ্ছে ওকেও ভুল সন্দেহ করা হচ্ছে। হতে পারে, একে দেখেও তেমন কিছু লাগে না। স্যার লোকটা যদি এতটাই চালাক হতো তাহলে সিম কার্ড কেনার সময় রেশন কার্ডটা দিত না। একটা প্রশ্ন হলো, হরিশ রাজপুতকে মারার জন্য কেউ এত বড় প্ল্যান কেন করবে? মনে হয় না রঞ্জিত পারমার এতে জড়িত। ছেড়ে দাও ওকে। স্যার হ্যালো, আশীর্বাদের আংটি কিনতে হবে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি এসো। এবার প্ল্যান একদম ঠিকঠাক যাচ্ছে, বেশি অপেক্ষা করিও না কিন্তু প্লিজ। ঠিক আছে। এই দীনেশ শর্মা ব্যক্তিটিকে সেই কি দোষী, সেই কি অপরাধী ছিল, নাকি ভুল করে সে সন্দেহের তালিকায় আসে? পুলিশ অপরাধের গভীরে প্রবেশের চেষ্টা করছিল। এই অপরাধের আসল উদ্দেশ্য এখনো জানা সম্ভব হয়নি। এটা কি নিজেদের মধ্যে ঝামেলার ব্যাপার ছিল, নাকি অন্য কোনো ব্যাপার? হরিশ রাজপুতকে কাজের নাম করে ডেকে ফাঁদে ফেলা হয়, হয়তো সেখানেই তাকে খুন করে তার লাশ পাচার করা হয়। অপরাধী সবসময় মনে করে যে সে খুব বুদ্ধি খাটিয়ে কাজ করেছে, আর আইন তাকে কোনোদিনও ধরতে পারবে না। কিন্তু আইন ঠিকই তাকে ধরে ফেলে, তার ভুলটা ভেঙেই দেয়। এবারও কি পুলিশ সেই অপরাধীকে ধরতে পারবে, তার সেই ভুলটা ভাঙতে পারবে? পরের দিন আমরা আপনাদের দেখাবো প্রতিশোধ নিতে খুন করা ষড়যন্ত্রের এই ঘটনার দ্বিতীয় তথা শেষ ভাগ।